স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিকটার নাম হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের অনেকগুলো অঙ্ক করে ফেলেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে থাকো। আর আজকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আর আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই সমস্ত চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে খুবই সুন্দর হয়ে তোমাদেরকে করে দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকে আমরা অঙ্কগুলোকে পরপর করব। দেখো ইতিমধ্যে আমাদের কিন্তু অলরেডি 4 থেকে 5টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, যেখানে 5টা ক্লাসের মধ্যে আমরা কিন্তু 13 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। তো আজকে বাকি অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এন্টার ইনটু দ্য টপিক। প্রথমত যদি 14 নম্বর অঙ্কটার কথা বলা হয়, তাহলে আমাকে প্রথমত আবার মনে করিয়ে নিই যে আসলে চ্যাপ্টারটা কি ছিল। তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি কি হয়েছে। দেখো চ্যাপ্টারের ক্ষেত্রে পি ছিল। পি বলতে কি বোঝায়? পি হচ্ছে আসল। পি এর অর্থ দাঁড়াচ্ছে আসল। নেক্সট, আর এন লাগতো। এন মানে কি ছিল? সময়। এছাড়াও এন এর পাশাপাশি কি লেগেছিল? আর আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার। আচ্ছা, নেক্সট হচ্ছে এ। এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। আর এই সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি ছিল? সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা ছিল পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এটা ছিল আমাদের সমূল চক্রবর্তী ফর্মুলা। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে এইটা যেমন আছে, তো এই প্রশ্নটার ক্ষেত্রে কি এই ফর্মুলাটা এক্স্যাক্টলি কাজে দেবে? না, আসলে সত্যি বলতে এক্স্যাক্টলি এই ফর্মুলাটা কাজে দেবে না। আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারি, বাট আমরা আরো একটু বেটার ওয়েতে করবো। আচ্ছা দেখো, তোমাদের 107 নম্বর পৃষ্ঠা রয়েছে। 107 নম্বর পৃষ্ঠার যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লক্ষ্য করো। 107 নম্বর পৃষ্ঠা। 107 নম্বর পৃষ্ঠাতে সিমিলার টাইপের একটা প্রশ্ন ছিল। 3 বছরের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি একটা ফর্মুলা ছিল। যদি n বছর হয় পর পর হয়, অর্থাৎ প্রত্যেক বছর যদি সুদের হার যেটা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুদের হার, এই পার্সেন্টেজ যদি সমান থাকে তাহলে কিন্তু আমাদেরকে এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কিন্তু যদি সুদের হারটা বারবার চেঞ্জ হয়, এক্ষেত্রে 7% থেকে 8% হয়েছে, এমন বারবার চেঞ্জ হলে আমরা কি করব? এই অপর একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে 107 পৃষ্ঠায় রয়েছে। ফর্মুলাটাকে আমরা যদি বিস্তারিত দেখতে চাই, তো প্রথমত আমরা যদি ভালো করে খেয়াল করি, তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে R1, পরে হচ্ছে R2, এভাবে অনেকগুলো যতগুলো প্রয়োজন ততগুলো থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাট আমরা দুটো দিয়ে বেসিক্যালি দেখবো, কেননা দুটো এখানে রয়েছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে নেক্সট আমরা কি দেখতে পাবো? A ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R1/100, R1/100 ইন্টু 1 প্লাস R2/100। অর্থাৎ 2 বছরের জন্য কত বলা হয়েছে। যদি যদি n 2 বছরের জন্য হয়ে থাকে, 2 বছরের জন্য কতবার হবে? এটা দুবার আসবে। এই জন্য আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো, একবার, দুইবার। ওকে, নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো আমরা? দেখো, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? 7% থেকে 8%। অতএব এখানে এখানে কি রয়েছে? R1 ইকুয়াল টু 7%, R2 ইকুয়াল টু 8%। P ইকুয়াল টু কত? দেখো, P ইকুয়াল টু 6,000, তাই তো? তাহলে P ইকুয়াল টু 6,000 টাকা। এবং N ইকুয়াল টু কত? N ইকুয়াল টু 2 বছর। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি পি এন আর সমস্ত কিছু কিন্তু আমাদের ডিটেলসে চলে এলো। নেক্সট আমাদের কি করতে হবে এখন? অতএব পি যেহেতু দেওয়া আছে সেজন্য এ, অথবা আমরা এটাকে কি লিখতে পারি? সমল চক্রবৃদ্ধি আকারে লিখতে পারি। অতএব সমল চক্রবৃদ্ধি সুদ। সমল অর্থ কি? সুদে আসলে, যেটাকে এ দিয়ে ডিনোট করা হয়। ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস R1/100, 1 প্লাস R2/100। ওকে, নেক্সট পি এর ভ্যালু কত? পি এর ভ্যালুটা বসিয়ে দাও। পি এর ভ্যালুটা দেখতে পাচ্ছ কত? 5,000, না আই মিন 6,000 রয়েছে, 6,000। ওকে, নেক্সট কি দেখতে পাচ্ছ যে 1 প্লাস আর এর মান কত? 7/100, 1 প্লাস 8 বাই কত হয়েছে? 8/100। কেন এটা কি করে হলো? আমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে কি করে হলো। কারণ R1 এর মান কত আছে? 7 আছে, 7 লিখে দিয়েছি। এবং R2 এর মান কত আছে? 8 আছে, এই যে 8%, সেটা আমরা লিখে দিয়েছি। এখন বাকিটা ক্যালকুলেশনের উপর নির্ভর করছে, আমরা ক্যালকুলেশন করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 6,000 ইন্টু, দেখো এখানে যদি আমরা লসাগু করার চেষ্টা করি তাহলে 100 গুণ 1 কত হয়? 100, আর 100 প্লাস 7, 107/100। নিশ্চয়ই এখানে কত হবে? 108/100।
তাহলে এই জিনিসটা লিখি 107/100 ইন্টু 108/100। জাস্ট এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে সিম্পলিফাই করতে হবে, কি করে কাটাকাটি করতে হয়। দেখো 1 2 3, তিনটে শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে পরে কি থাকলো 6 ইন্টু 107 ইন্টু 108 ডিভাইডেড বাই 10, নট 110। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করি, কারণ তোমরা ক্যালকুলেটর ইউজ করবে না, তোমরা বেসিক্যালি অঙ্কগুলোকে সুন্দরভাবে সমাধান করে করে চেষ্টা করবে। দেখো তাহলে 107 গুণ 108 গুণ 6 গুণ করে কত হয়েছে, এবং সেটাকে আমরা কি করব, হচ্ছে 69336 ডিভাইডেড বাই 10, অর্থাৎ এখানে লাস্টলি যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা এখানে চলে আসবে। 10 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 6933.6। এই যে দেখা গেল। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের কি পেলাম, এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ যত হয় সমন চক্র সেটা পেয়েছি, বাট আমাকে শুধু হিসাব করতে বলছে চক্রবৃদ্ধি সুদটা। তাহলে চক্রবৃদ্ধি সুদের জন্য ফর্মুলা কি হবে, চক্রবৃদ্ধি সুদের জন্য আমি এই পাশে যেটা রয়েছে সেটাকে আমি ডিলিট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন নেক্সট যদি আমরা করি কি আছে, অতএব সমল ছিল, সমল থেকে শুধু ওটা বাদ চলে যাবে আসলটা, তাহলে কি করে থাকবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে, আসল ছিল 6,933.6, তার থেকে 6,000 টাকা বাদ, তাহলে বাদ দিলে কত হবে, বিয়োগ যদি করা হয়, বিয়োগ করলে দেখো শূন্যর জন্য 6.339 টাকা, অর্থাৎ 933 টাকা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আচ্ছা, তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো খুবই সহজ, তুমি জাস্ট একটু দেখে নেবে কি করে করতে হয়, তাহলে কিন্তু তুমি এটা অনায়াসে পেরে যাবে। নেক্সট যদি পরের অঙ্কটার দিকে আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা দেখতে পাবো। দেখো বলা হচ্ছে বার্ষিক কত পার্সেন্টের কথা বলা হয়েছে, বার্ষিক প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, যে 5,000 টাকা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে। সিম্পল একই রকম অঙ্ক, যে অঙ্কটা তোমরা আগে করেছি ওইটার মতোই একই রকমের অঙ্ক এখানে হবে। অতএব কি হবে দেখো, এল ফর্মুলা ক্ষেত্রে এখানে R1 equal to 5%, R2 equal to 6%, 6%, এবং P সমান কত 5,000, আর N সমান 2 বছর। তাহলে ঠিকই আছে, তাহলে হিসাব অনুযায়ী কি হচ্ছে, প্রথম বছর আর দ্বিতীয় বছর কত কি পার্সেন্টেজ হচ্ছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যদি দেখি, অতএব চক্রবৃদ্ধি সুদ সমল চক্রবৃদ্ধি সুদ সমান ফর্মুলা কি, P into 1 plus R1 by 100 to the into to the power হবে না এখানে 1 plus R2 by 100, ব্যাস। তাহলে মানগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো। P মানে কত 5,000 into 1 plus 5 by 100 into 1 plus 6 by 100 by 100, তাহলে কি হচ্ছে 5,000 into 105/100 into 106/100। কি করে পেলাম দেখো, এই যে এটা করলে কি হবে, 100টা হচ্ছে নিচে লসাগু, 100 গুণ 1 100, আর পাচ্ছে 105, 100 into 1 100, 106 106। তাহলে এখন শুধু সিম্পলি কাটাকাটি করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সিম্পলিফাই 1 2 1 2 তিনটে তিনটে কেটে দিলাম। তাহলে এখানে যদি আমরা দেখি কত পাচ্ছি, 5 গুণ 105 গুণ 106/10, তাহলে গুণ করো, দেখো তাহলে গুণ করলে কত হবে, 105 গুণ 106 গুণ 5, তাহলে কত হচ্ছে 5,000। আচ্ছা, আমরা এখানে লিখি, তাহলে আমাদের বাকি অঙ্কটা করতে আরো সুবিধা হবে, বেটার হবে। দেখো নেক্সট 5,500, মানে I mean 55,650/10। তাহলে এই যে দশমিক আছে, দশের জন্য কি হবে, জাস্ট একটা সংখ্যা দশমিক হয়ে যাবে, তাহলে সেটা আমরা জাস্ট লিখে দিব। লক্ষ্য করো, তাহলে এই আগেরটা দশমিক বসে যাবে, 5 5 5 5 6 5.0, অর্থাৎ 5,565। অতএব
অতএব আমরা কি লিখতে পারি? অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কি হবে? ৫,৫৬৫ জিরো মাইনাস ৫,০০০, তাহলে বিয়োগফল কত হবে? দেখো বিয়োগফল হচ্ছে ৫৬৫ টাকা। আর এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছো? তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আমরা 1 বাই 1 প্রত্যেকটা অঙ্ক ভেরিফাই করে তোমাদের সামনে উপস্থাপন করব। যাতে করে প্রত্যেকটা অঙ্ক বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সুতরাং আজকে এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।